আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পদ্ম বলল, আপনি তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন, এখন এমনটা বলছেন কেন? এখন একটু কাঁদি। ইজান খেয়াল করেছে পদ্ম নাক টানছে আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল সেটা কি মনে আছে তার? টমেটোর মতো লাগছে একদম। ইজান বলল, না আর একটু কাঁদা যাবে না, কাঁদলে অন্য কোথাও কাঁদো, আমার কাছে এসব চলবে না। পদ্মের আরো ঠেলে কান্না আসলো। মানুষটা ভীষণ স্বার্থপর, তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন? খুব তো তখন পটু পটু কথা বলতে পারে, আবার তার বুকে কান্নাও করা যাবে না। পদ্ম ইজানকে আবারও জড়িয়ে ধরলো, তারপর বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব, আমার মন বসবে না ওখানে। বিয়ের পর একদিনও থাকিনি, কাল থেকে কিভাবে থাকবো? আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন, আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন না অনুভব করতে? ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকতে? আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে, আর আমি একেবারে আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ। ইজান বিস্মিত হয়ে আছে। এসব কথা কি পদ্ম বলছে? মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে এটা কি সে জানে? ইস, আগে এমনটা হবে জানলে এই ট্রিক্স আরো আগে কাজে লাগাতো। ইজান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে। সকাল 10টা। ইজান পদ্মকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় পদ্মের খুব কান্না পেয়েছিল, তাও নিজের মনটাকে শক্ত রেখে বাসা থেকে বের হয়েছিল। গাড়িতে উঠতেই মনটা হু হু করে উঠল। 14 দিন যেন 1 বছরের মতো লাগবে তার কাছে। বিয়ের প্রথম প্রথম গ্রামে যেতে খুব ইচ্ছে করছিল, এখন ঢাকা শহরে থাকতে মন চাচ্ছে। ইজান নিজেই ড্রাইভ করছে, পাশের সিটে পদ্ম মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। যতবার মনে পড়ছে ইজানকে ছাড়া থাকবে, ততবার যেন মনটা ভেঙে যাচ্ছে তার। অসহ্য ব্যথা একদম। মাঝে মাঝে পদ্ম ইজানের দিকেও তাকাচ্ছে, লোকটা একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে। পদ্ম নীরবতা ভেঙে ইজানকে বলল, আমি যে চলে যাচ্ছি আপনার কষ্ট হচ্ছে না? ইজানের দৃষ্টি সামনের দিকে, পদ্মের দিকে একবারও তাকালো না। তারপর বলল, না কষ্ট কেন হবে, তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, শেষ হলেই আবার চলে আসবে। পদ্মর মনটা আবারও ভেঙে গেল। তারপর বলল, জানি তো কষ্ট হচ্ছে না, আপনার মনে তো আমি নেই যে আমার জন্য কষ্ট হবে, কষ্ট তো হবে অন্য মেয়ের জন্য। ইজান গাড়িটা থামালো, অবাক চোখে পদ্মের দিকে তাকালো। ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিত সে। গ্রামে যাচ্ছে এই সুখে বোধহয় পাগল হয়ে গিয়েছে। ইজান পদ্মের দিকে অনেকটা ঝুঁকে এলো, যা দেখে পদ্ম ঘাবড়ে গিয়েছে। তারপর বলল, কি বললে তুমি? পদ্ম থতমত খেয়ে গেল, তারপর বলল, না না কিছু বলেনি। আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন? ইজান হেসে দিল, তাও আবার সেই সুন্দর হাসিটা। উফ পদ্ম, আজ তুই শেষ হবে এই হাসি দেখে। ইজান আবারও ঠিকঠাক মতো বসলো। পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ এমন হওয়াতে ঘাবড়ে গেল অনেকটা। ইজান হেসে বলল, যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না। পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখায় না। পদ্ম মুখটাই বাঁকালো। ভেবেছিল ইজান দেখেনি, কিন্তু ইজান ঠিকই দেখে নিয়েছে, আর জানেও পদ্ম কেন এমন করছে। ইজান বলল, মুখ বাঁকিয়ে লাভ নেই, যদি এমন করো ইজান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না। পদ্ম তেরা ভাবে উত্তর দিল, আমি নিজেই চলে আসবো। যদি একা না আসতে পারি তাহলে মা আর পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব। ইজান পদ্মকে রাগানোর জন্য বলল, তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার সতীন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে। তুমি কি আসলে বুঝছো না আমি কেন তোমাকে এত তাড়াতাড়ি ওখানে রেখে আসছি? আমি তো আরেকটা বিয়ে করব, তোমার দাওয়াত রইল, অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে। আমি আর তোমার সতীন খুবই খুশি হব। পদ্ম যেন তেলে বেগুনও জ্বলে উঠলো। ইজানের কথাটা খুবই বাজে ছিল। এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে। পদ্ম কেঁদে ফেললো, তারপর বলল, আপনি খুব খারাপ, আমি আপনার সাথে থাকবো না। এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন? আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না, কারণ আমি গ্রামের মেয়ে। আপনার চোখে তো শহরে মেয়েদেরকেই ভালো লাগে, আমাকে কেন লাগবে? দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার, এখানেই নামিয়ে দিন, আমি একাই চলে যেতে পারবো। ইজান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে, কিন্তু তিনি তো একবারে কেঁদেই দিল। ইজান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল, তারপর বলল, পদ্ম ফুল, আমার চোখে তুমি সবসময় সুন্দর, আমি তোমার সাথে অভিনয় করিনি। তবে এটা ঠিক, বিয়েতে আমার মত ছিল না, আমার মা জোর করেছিল। এই যে তোমাকে আদর দেই, ভালোবাসি, এগুলো আমি মন থেকেই দেই। বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি। প্রথমে মানতে পারছিলাম না, এখন তুমি গ্রামে যাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। ইজান শেখের জীবনের প্রথম নারী তুমি, যার প্রতি সে এতটা দুর্বল, যাকে না দেখে ইজান তার সকালটা শুরু করতে পারে না, যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায়, যার প্রতি ইজানের বুক ভরা ভালোবাসা রয়েছে, সেই মেয়েটি তুমি পদ্মফুল। তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে। ইজানের কথা শুনে পদ্ম কষ্টের মাঝেও হাসলো, তারপর বলল, আপনি অনেক ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, এই কথাও কিন্তু ভুলে যাবেন না। ইজান হেসে উত্তর দিল, একটু ভুলবো না। পদ্ম ইজানের বুকে একটা সুন্দর চুমু এঁকে দিল, তারপর গভীরভাবে ইজানকে জড়িয়ে ধরলো। ইজানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে ড্রাইভ করছে। দেখতে দেখতে পদ্ম আর ইজান গ্রামে ঢুকলো। পদ্ম ঘুমিয়ে আছে, সে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই। ইজান পদ্মের বাসার জন্য এক গাদা জিনিসপত্র কিনেছে, সাথে আরো অনেক বাজারও করেছে। আসার সময় মনিরা শেখ বলে দিয়েছিল ও যেন বাজার করে নিয়ে যায়, কারণ নতুন বর হিসেবে বিয়ের পর প্রথমবার মেয়ে বাড়িতে গেলে বাজার করতে হয়। আর ইজানও তাই করলো, তার মা যা যা বলে দিয়েছে সে সবকিছুই নিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারলো না, সে তখন ঘুমেছিল। ইজান পথটা ভুলে গিয়েছে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো। ইজান পদ্মকে ডেকে
ডেকেই যাচ্ছে কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না। এবার ইজান পদ্মের মুখে পানি ছিটালো, সাথে সাথে পদ্ম হড়বড় করে চোখ খুললো। ইজান বলল, উঠেছো তুমি? আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায়। পদ্ম চোখ পিটপিট করে ইজানের দিকে তাকালো, তারপর বলল, কি হয়েছে? ইজান ভ্রু কুচকে তাকিয়ে আছে পদ্মর দিকে। ইজান বলল, তোমার গ্রামে ঢুকেছি কিন্তু পথটা ভুলে গিয়েছি, চিনতে পারছি না ঠিকভাবে। পদ্মের মনে হলো সে ঘুমেই ছিল, এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা। পদ্ম ঢুক গিলল, তারপর বলল, আচ্ছা আপনি গাড়ি চালান, আমি বলছি। পদ্ম বলছে আর ইজান সেই মোতাবেক গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে, তবুও মনটা সে একদম ঠিক রেখে ইজানকে বলল। পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে। গ্রামের রাস্তাগুলো একেবারে সরু, রাস্তার চারপাশে গাছ আর ধান ক্ষেত। ইজান একটু গাড়ি চালানোর পাশাপাশি চারপাশেও একটু দেখছিল। যখন প্রথমে এসেছিল তখন কিছুই খেয়াল করেনি। পদ্ম গাড়ি থেকে নামলো আর পুষ্প সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে। তারপর বলল, মা, আপু এসেছে। রুবিনা খাতুনও আসলো, তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো। পদ্মের মাথায় কয়েকটা চুমু দিল রুবিনা খাতুন। পদ্ম একদম মাকে জড়িয়ে ধরে আছে পাখির ছানার মতো। ইজানের সাথে কিছুক্ষণ কথা বলল রুবিনা খাতুন, কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না। ইজান একবার ভুলবশত তাকিয়েছিল, কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙিয়ে দিল। ইজান একেবারে হকচকিয়ে গেল, বুঝেছে এর রাগ এখনো কমেনি। ইজান শান্ত কণ্ঠে রুবিনা খাতুনকে বলল, তাহলে মা আমি এখন আসি। রুবিনা খাতুন অবাক হয়ে গেল, আসি মানে? এখনই চলে যাবে নাকি? নতুন জামাই প্রথম বাড়িতে এসেছো মাত্র, এখনই যাওয়ার কথা বলছে? রুবিনা খাতুন বলল, কি বলছো বাবা, এখন চলে যাবে মানে? ইজান সৌজন্যবোধ হাসলো। ইজান বলল, আসলে মা আজ কিন্তু আমার ডিউটি ছিল, তাও ছুটি নিয়েছি শুধুমাত্র পদ্মের জন্য। এখন আবার চলে যেতে হবে, কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতেই হবে। পদ্ম জানে সব। শেষের কথা বলার সময় ইজান পদ্মের দিকে তাকালো। মেয়েটা চোখ যে পানিতে টলমল করছে তা বোঝাই যাচ্ছে। ইজানের কথা কোনো মতেই রুবিনা খাতুন রাজি নয়, অন্তত আজ রাতটা থাকতে হবে। ইজান বলছে সম্ভব না, তাও তিনি জোর করছেন। ইজান অনুরোধের সুরে বলল, আজ না মা, আমি তো আসবোই, আবার পরে একদিন না হয় থাকা যাবে, এখন আমাকে আসতে হবে। রুবিনা খাতুন বলল, দুপুরের খাবারটাও কি খেয়ে যেতে পারবে না? ইজান ভাবলো কিছুক্ষণ, তারপর ভেবে বলল, জি খেয়ে যাব। রুবিনা খাতুন খুশি হলো, সাথে পদ্মও। পদ্মের তো খুশির শেষ নেই, কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠলো, এই লোককে আমাদের বাসায় খেতে দিব না। ওনাদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে একটু ঘোরাতে নেননি, আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছিলেন। পুষ্পের কথা শুনে ইজান লজ্জা পেল। এই বিচ্ছু মেয়ে একদম সরাসরি অপমান করে দেয়, কে জানতো? রুবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে, এই মেয়ে কখনো ভালো হবে না। রুবিনা খাতুন বলল, বাবা তুমি কিন্তু কিছু মনে করো না ওর কথাই, ও এমনই। আমি কত বকি, কিন্তু সে বকা খাওয়ার পরও আবার ভুলে যায়। ইজান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, বলল, সমস্যা নেই মা। রুবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল, পদ্ম ইজান বাবাকে ভিতরে নিয়ে যা। ইজান পদ্মের সাথে ভিতরে ঢুকলো। পদ্ম ইজানকে তার রুমে নিয়ে গেল। পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে। ইজান পকেটে হাত গুজে পদ্মের সোজাসুজি দাঁড়ালো। ইজান বলল, এসেছো তো ঘুমিয়ে ঘুমিয়ে, এখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা, সেখানে তুমি কাজটা করছো। পদ্ম অন্যদিকে ফিরে গেল। ইজান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে, তারপর বলল, চলেই তো যাবো একটু পর, তাও রাগ দেখাচ্ছ? পদ্ম ইজানের দিকে ফিরে তাকালো এবার। পদ্ম বলল, রাগ করছি না তো, আসলে আমার ভালো লাগছে না। ইজান বলল, কেন ভালো লাগছে না? পদ্ম বলল, জানি না। ইজান বলল, কেন জানো না? পদ্ম বলল, হু। ইজান বলল, আমি চলে গেলে ভালো লাগবে তোমার? পদ্ম ইজানকে জড়িয়ে ধরেছে। ইজান হাসছে, মেয়েটা একটু একটু পাগলা ধরনের। তারপর বলল, আপনি চলে গেলে আমার একটু ভালো লাগবে না ডাক্তার সাহেব। ইজান পদ্মকে কিছু বলতে যাবে, তার আগে ডাক পড়েছে। পুষ্প দরজার ওপাশ থেকে বলল, তারা যেন তাড়াতাড়ি খেতে আসে। পদ্মের খাওয়া আগেই শেষ, কিন্তু ইজানের জন্য বসে রইল। তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইজান রুমে আসলো। ভাবতেই মন কেমন করে উঠলো, কারণ এই তো এখনই ইজান চলে যাবে। পদ্ম আর ইজান পাশাপাশি বসেছে, দুজনে চুপ করে আছে। ইজান পদ্মের মাথায় হাত দিয়ে বলল, শোনো, এক্সাম গুলো ঠিকঠাক মতো দিবে। আমি হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি, চেষ্টা করব আসার জন্য, কিন্তু তুমি ভালো মতো এক্সাম দিবে। পদ্ম বলল, হুঁ। ইজান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না, তাই সে বলল, তাহলে আমি আসি। হ্যাঁ, ঠিকঠাক মতো চলবে, আমি কল দিব তোমায়। পদ্ম ইজানের হাত ধরে বলল, এত তারা কিসের, আর একটু বসুন না। ইজান পদ্মকে মোবাইলটা দেখালো, যেখানে বড় বড় করে উল্লেখ করা 5:45 বাজে। দেখো, অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক, আমাকে তো বাসায় ফিরতে হবে, তাই না? পদ্ম এখন আবার কেঁদে উঠলো, তারপর বলল, আজ থাকলে কি এমন ক্ষতি হতো? ইজান হেসে হেসে পদ্মের গালে হাত বোলাতে বোলাতে বলল, এ দুদিন যতবার কেঁদেছ জীবনেও মনে হয় এতবার কাঁদনি। পদ্ম ইজানকে অবাক করে দিয়ে একটা কাজ করলো। পদ্ম ইজানের উষ্ঠে তার উষ্ঠ ছুঁয়ে দিল। মুহূর্তেই পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেললো, কিন্তু ইজান বেটা তো ছাড়লো না। পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে। অধিক মুখ রেখে বলল, আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব, পদ্মফুল কিন্তু রাগ করবে। এবার আপনি আসতে পারেন।
পদ্মের পরীক্ষা শুরু হয়েছে 4 দিন হলো, এর মাঝে 2টো পরীক্ষাও শেষ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কারণ ইজান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয় যদি কোনো সাবজেক্টে 80+ নাম্বার ছুটে যায় তাহলে ইজান তাকে বাসায় নিবে না। জানে এগুলো মজা করে বলে, তবুও নিজের মান সম্মান শ্বশুর বাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে। যে করেই হোক একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে। তো রোববার গণিত পরীক্ষা, সেই হিসেবে পদ্ম দিনরাত অঙ্ক নিয়েই বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল, শত মন দিয়ে চেষ্টা করলেও পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথা আর কাজ করছে না, এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজান কল করেছে, পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজান শান্ত কণ্ঠে বলল, কি করছো পদ্ম ফুল? পদ্ম চিন্তিত হয়ে বলল, আমার আর ভালো লাগছে না, এত চিন্তা মাথায় নিতে পারছি না। পদ্মের কথায় ইজান ভ্রু কুচকালো আর বলল, কি এমন হয়েছে এমন কথা বলছো? ইজান বলল, কি হয়েছে বলবে তো, না বললে বুঝবো কিভাবে? পদ্ম বলল, আমি অঙ্ক পারছি না, আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয়ে 80 এর উপর নাম্বার থাকতে হবে। আচ্ছা আপনি বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয় ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না? ইজান পদ্মের কথায় শব্দ ছাড়া হাসলো। এই মেয়েটার জন্য এত টেনশন করছিল, হাস্যকর ব্যাপার। পরক্ষণে ইজান গম্ভীর কণ্ঠে বলল, কোনো ছাড় দেওয়া যাবে না ম্যাডাম, আমি তো এত ভালো মানুষ নই। পদ্ম রেগে গেল, এই বিষয়ে একটু ছাড় দিলেও পারতো, বড্ড বাজে লোক একদম। তারপর বলল, আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ নন। ইজান এবার শব্দ করে হাসলো। ইজানের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিষেই চলে গেল, সেও হাসছে। ইজান বলল, আমার পদ্ম ফুলের রাগী কথাগুলো এত মজা লাগে কেন বলো তো? পদ্ম কথাটা শোনা মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেললো। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজান বলল, আচ্ছা তাহলে কলটা রেখে দেই আমি। পদ্ম সাথে সাথে বলল, না না। আচ্ছা আপনি এখন কি করছেন? ইজান বলল, এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একজনের পারমিশন ছাড়া ভিতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না, ইজান আসলে কি বলছে। পদ্ম বলল, বুঝিনি, কি বলছেন? ইজান একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর বলল, তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে কি আপনি আসবেন নাকি? আর এখন তো আসাও সম্ভব না, কত দূরের পথ। ইজান বলল, আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে মন চাচ্ছে কিনা, আর তুমি বলছো আসবেন নাকি, কত দূরের পথ। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, অতিরিক্ত কথা বলা পছন্দ না। পদ্মের তো ঠিকই মন চাচ্ছে, কিন্তু ইজানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজান ধমক দিল, তারপর বলল, কথা বন্ধ কেন? দুবার জিজ্ঞেস করছি, আমার কথা কি গায়ে লাগছে না তোমার? পদ্ম আমতা আমতা করে বলল, ভীষণ মন চাচ্ছে। ইজান হাসলো, তারপর বলল, তাহলে দরজা খুলো। পদ্ম অবাক হয়ে গিয়েছে, দরজা খুলবে কেন? পদ্ম বলল, দরজা কেন খুলবো? এখন তো রাত প্রায় 12টা বাজে, আমার তো ভয় লাগছে। ইজান বিরক্ত হলো, এ কি আসলেই কিছু বুঝতে পারছে না? ইজান বলল, কলটা কেটো না, যাও দরজা খুলো, একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। পদ্ম কিছু বলল না, ইজানের কথা মতো কলটাও কাটলো না, আস্তে আস্তে গিয়ে দরজা খুলছে। যদিও ভয় পাচ্ছে, কারণ এত রাতে সে দরজা খুলবে। কাউকে ভয় না পেলেও ভূতকে ভয় পায়, যদি হঠাৎ দরজা খুলতে সামনে এসে পড়ে। ঠিক এই কথাগুলো মনে করে পদ্মার পা চলছে আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলছে। পদ্ম দরজা খুলে 404 ভোল্টেজের শক খেলো। এদিকে ইজান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে। পদ্ম অবাক হয়ে পিছনে ফিরলো, ভেবেছে এটা মিথ্যে, আবার ইজানের দিকে ফিরে তাকালো। এটা স্বপ্ন নয় তো? তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো। না, এটা তো আসলে ইজান দাঁড়িয়ে আছে। পদ্মের রিয়াকশন দেখে ইজান হাসছে, নিশ্চয়ই সে খুব বড় অবাক হয়েছে। ইজান হেসে পদ্মকে জড়িয়ে ধরলো, পদ্মের মাথায় হাত বুলিয়ে বলল, পদ্ম আমি ইজান, এত অবাক হওয়ার কিছু নেই। পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে, তারপর বলল, সত্যি এটা আপনি তো? ইজান হেসে দিল, বলল, হ্যাঁ এটাই আমি। পদ্ম বলল, অবিশ্বাস্য, কিন্তু আপনি এখানে কেন? ইজান ভ্রু কুচকালো, পদ্মকে ছেড়ে দিল, তারপর বলল, ওকে আমি তাহলে চলে যাচ্ছি। পদ্মের চোখ বড় বড় হয়ে গেল। পদ্ম বলল, এই না না, যাবেন না। ইজান বলল, তাহলে এখন কি করব? পদ্ম ইজানের হাত ধরে বলল, ভিতরে আসুন। ইজান পদ্মকে বলল দাঁড়াতে, সে নাকি গাড়ির চাবি রেখে আসছে। ইজান চাবি নিয়ে আসছে, সাথে আরো কিছু ব্যাগও। পদ্ম ব্যাগগুলোর দিকে তাকালো, বলল, এগুলো কি? ইজান ব্যাগগুলো রাখলো ভিতরে এনে, তারপর বলল, তোমার যে ডেঞ্জারাস বোন আছে বাবারে, সে জানি কখন আবার কি বলে অপমান করে ফেলে। তার কথাগুলো খুবই জঘন্য, দুলাভাই হিসেবে একদিনও ভালো করে কথা বলিনি, এমনি দেখা গেল অপমান করে। এখন যদি জানে খালি হাতে শ্বশুর বাড়িতে এসেছি, আমার ইজ্জত পানি পানি করে দিবে। পদ্ম হেসে দিল ইজানের কথা শুনে। এই দু মানুষের কখনো মিল হয়নি, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। তারপর বলল, আচ্ছা এগুলো এখানে থাকুক, আপনি ভিতরে যান, আমি আসছি। ইজান বলল, কোথায় যাবে? শোনো, কাউকে এখন বলার দরকার নেই, সবাই ঘুমে আছে, যদি বলেছে তো তাহলে আমি চলে যাব। কিন্তু পদ্ম বলল, আচ্ছা বলবো না, কিন্তু আপনি কি কিছু খাবেন না? ইজান বলল, আমি খেয়ে এসেছি, রুমে চলো এখন। পদ্ম ইজানের সাথে রুমে আসলো। ইজান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এই ফাঁকে পদ্ম ইজানের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো। বলেছে খেয়ে আসছে, তাই বলে এখন কি তাকে কিছু খেতে দিবে না নাকি? এজন্য চা বানিয়ে আনলো। পদ্ম চা অত বেশি পছন্দ করে না, তাই আর নিজের জন্য বানালো না। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে, বাধ্য ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক।
ইজান শার্ট চেঞ্জ করে এখন টি শার্ট পরেছে, দেখে মনে হচ্ছে গোসল করেছে, কারণ চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। পদ্ম বলল, আপনি গোসল করেছেন? ইজান মাথা নাড়ালো। পদ্ম ইজানের সামনে চা নিয়ে দাঁড়ালো। ইজান বলল, চা বানিয়েছো কেন? পদ্ম বলল, আপনাকে কি না খাইয়ে রাখবো নাকি? ইজান বলল, চা খেলে আমার পেট ভরবে বলে তোমার মনে হয়? পদ্ম অসহায় দৃষ্টিতে তাকালো ইজানের দিকে। পদ্ম বলল, আপনি না খেয়ে এসেছেন? ইজান পদ্মের অধরে হাত রাখলো, তারপর বলল, আমার তো মন অন্য কিছু খেতে চাচ্ছে। পদ্ম সরে আসলো ইজানের থেকে। পদ্ম বলল, দেখুন এসব ভালো লাগছে না, আপনি চা খান। ইজান বলল, দাও। ইজান চাটা মুখে দিয়ে চেহারাটা বিকৃত করে ফেললো। পদ্ম ভরকে গেল। চা মনে হয় ভালো হয়নি। পদ্ম বলল, ভালো হয়নি? ইজান বলল, চিনি দাওনি একটু? বিশ্বাস না হলে খেয়ে দেখো। পদ্ম খেয়ে দেখলো, ঠিকই চিনি দেয়নি, একদম পানির মতো লাগছে চা। পদ্ম ইজানের হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল, তারপর বলল, থাক, আপনার আর চা খেতে হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন, জার্নি করে এসেছেন। ইজান তার হাত দিয়ে সামনের চুলগুলো পিছনে নিল, তারপর বলল, তোমার না মেথে প্রবলেম? পদ্ম বলল, হুঁ। ইজান বলল, চলো দেখি কোথায় প্রবলেম। পদ্ম বলল, এখন অঙ্ক করব না। ইজান ধমক দিল, বলল, করতে হবে। ইজান পদ্মের হাত ধরে টেনে টেবিলে বসালো। পদ্মের পাশের চেয়ার টেনে নিজেও বসলো। ইজান পদ্মের এই অবস্থা দেখে যা বুঝলো সে কিছুই পারে না। ভেবেছিল পদ্ম অনেক ভালো স্টুডেন্ট, এখন দেখি ঘোড়ার ডিম সে। প্রায় 5টা অঙ্ক করে দিল ইজান। এখন পদ্মকে প্রচন্ড ঘুমে ধরেছে, চোখ মেলে তাকাতে পারছে না একটু। পদ্ম বলল, আমার ঘুম আসছে, চলুন না ঘুমাতে যাই। ইজান পদ্মের কথা মতো ঘুমাতে গেল। পদ্ম ওদিক ফিরে শুয়ে পড়লো, যেটা ইজানের সহ্য হলো না। পিছন থেকে পদ্মকে জড়িয়ে ধরলো ইজান। পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এবার শান্তি লাগছে ইজানের। ইজান বলল, এতদিন এটাই মিস করতেছিলাম পদ্ম ফুল। পদ্ম চিমটি কাটলো ইজানের হাতে। ইজান আরেকটু ঘাড়ো করে জড়িয়ে ধরলো। ইজান বলল, একটু ভালোবাসার কথা বলতে পারবো না? সকাল 5টা। পদ্ম তাড়াতাড়ি উঠে পড়লো, কারণ তার মাকে বলতে হবে ইজান এসেছে, তার জন্য নাস্তা বানানো লাগবে। এখন যদি না বলে তাহলে মা তাকে ইচ্ছে মতো বকবে। পদ্ম আস্তে করে ইজানের হাত এক পাশে রাখলো, হাত দিয়ে চুল খোপা করে দরজা খুলে বেরিয়ে গেল। রুবিনা খাতুন খুব রাগ করলেন, কারণ তাকে কোনো কিছু বলা হয়নি। আরো ইজানও কিছু খায়নি শুনে তিনি পদ্মকে 1000টা বকা দিলেন। রুবিনা খাতুন এখন ইজানের জন্য নাস্তা বানাচ্ছে। পদ্ম তার মায়ের পাশে বসে আছে। সকাল 9টা। পদ্ম ইজানকে ঘুম থেকে উঠানোর জন্য রুমে আসলো। ইজান আগেই উঠে বসে আছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। পদ্ম ঠিক ইজানের সোজাসুজি দাঁড়ালো, তারপর বলল, ফ্রেশ হয়েছেন? ইজান বলল, হুঁ। তুমি কোথায় ছিলে এতক্ষণ? ঘুম থেকে উঠে পাইনি কেন তোমায়? পদ্ম বলল, আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা খুব বকেছে আমায়, কেন জানাইনি আমি। আচ্ছা, খেতে আসুন এখন। ইজান বলল, আগে তো স্পেশাল কিছু পাই তারপর খাবো। পদ্ম বলল, স্পেশাল কিছু কি আবার? ইজান বলল, উফ, তুমি এত বোকা কেন পদ্ম ফুল? আমার মনের ভাষা বুঝতে পারো না? কবে তুমি বড় হবে বলো তো? ইজান পদ্মকে টেনে তার কোলে বসালো। পদ্ম হকচকিয়ে গেল। পদ্মের গালে সুন্দর করে চুমু বসিয়ে দিল। পদ্ম ইজানের হাত খামচে ধরলো। তাদের এই মুহূর্তে পুষ্পের আগমন ঘটলো। পুষ্প বলল, আপু, মা ডাকছে। দুর্ভাগ্যবশত পুষ্প দেখে ফেললো, সাথে সাথে পুষ্প ওদিক ফিরে গেল। পুষ্প বলল, ছি ছি, এসব কি দেখলাম? পদ্ম জোর করে ইজানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ইস, এমনটা না হলেও পারতো। এখন পুষ্পের সামনে মুখ দেখাবে কি করে? ইজান শান্ত কণ্ঠে বলল, ছি ছি করো না, দুষ্টা তোমারই ছিল, তুমি ভুল করে এসে পড়েছো, এগুলো আবার কারো কাছে বলতে যেও না। ইজান পুষ্পকে তার গাড়ি দিয়ে ইচ্ছে মতো ঘুরিয়েছে। এখন পুষ্পের কোনো রাগ নেই ইজানের প্রতি, বরং ইজান যদি গ্রামে আসে তাহলে সবচেয়ে বেশি খুশি হয় পুষ্প। দেখতে দেখতে পদ্মের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ সে আবারও ঢাকা শহরে দ্বিতীয়বারের মতো পা রাখবে। এ যেন এক অদ্ভুত অনুভূতি। প্রথমবার যেমন লেগেছিল এবারও ঠিক ওরকমই লাগছে। পদ্ম তার ব্যাগ গুছাচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে। পদ্মের হাসি দেখে পুষ্পের রাগ হলো ভীষণ। পদ্ম চলে যাবে দেখে সে মন খারাপ করে বসে আছে, আর এইদিকে পদ্ম হেসেই যাচ্ছে। এক প্রকার রাগ হয়ে পুষ্প পদ্মের সাথে কথা বলছে না। রুবিনা খাতুনেরও মনটা খারাপ হয়ে আছে, তার মেয়ে এতদিন ছিল আজ চলে যাবে। পদ্ম এবার গ্রাম থেকে আসার সময় কান্না করছে, যেটা দেখে ইজান খুব বিরক্ত হয়েছে। এখনো গাড়িতে বসে ক্রমাগত চোখের পানি ফেলছে। ইজান বলল, তোমার আসলে সমস্যা কি বলো তো? পদ্ম ইজানের দিকে তাকালো, তারপর বলল, কোন সমস্যার কথা বলছেন? ইজান বলল, এই যে তুমি গ্রামে যাওয়ার সময় কাঁদো, আবার আসার সময়ও ঠিক একই কাজ করো, সেটাই জিজ্ঞেস করছি, তোমার সমস্যাটা আসলে কোন জায়গায়? পদ্ম মুখ ফিরিয়ে নিল। সমস্যা মানে কি সে জানে না? গ্রাম থেকে চলে আসার পর যে তার কষ্ট হচ্ছে, সব সময় উল্টোপাল্টা কথা শুধু। ইজান বলল, কথা বলছো না কেন? পদ্ম বলল, কি বলবো আমি? ইজান বলল, যদি বলতেই না পারো তাহলে কাঁদবে না। মেয়ে মানুষ এত কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। যদি আর এবার কাঁদো তাহলে তোমাকে এখানেই রেখে আমি চলে যাব। পদ্ম কিছু বলল না, মাথা হিলিয়ে দিল ছিটে। চোখ জ্বলছে, একটু ঘুমালে ভালো হতো। পদ্ম ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সারা শব্দ আসছে না বলে ইজান পদ্মের দিকে তাকালো। পদ্ম ঘুমাচ্ছে দেখে ইজান মনে মনে বলল, সারাদিন কাঁদবে আর ঘুমাবে, এই কাজ তার। ইজান পদ্মকে নিয়ে শেখ ভিলায় আসলো। এখানে কিন্তু আজ থাকবে না। হঠাৎ ইজানের মন চাচ্ছিল তার বাবা মার সাথে পদ্মের দেখা করানোর দরকার আছে। তারপর ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়ে সর্বপ্রথম যেন এখানেই আসে। পদ্ম ইজানের আগে তড়িঘড়ি করে বাসায় কলিং বেল চাপলো। ইজনিয়া দরজা খুললো। পদ্মকে দেখে সুন্দর করে হাসি দিল। ইজনিয়া বলল, কেমন আছো ভাবি?
পদ্ম বলল ভালো আছি আপু, তুমি কেমন আছো? ইজনিয়া বলল আমিও ভালো আছি। তাদের দুজনের আলাপে ইজান আসলো। তার মেজাজটা চটে গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা? ভিতর গিয়েও তো বলতে পারে। ইজান বলল ইজনিয়া সর সামনে থেকে, তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে দিবি না, আর এখানে দাঁড়িয়ে কিসের কথা? ইজনিয়া সরে আসলো। ইজান দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে গেল। পদ্ম ইজনিয়ার সাথে কথা বলতে বলতে মুনিরা শেখের কাছে যাচ্ছে। মুনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরে বলল কেমন আছো পদ্ম? পদ্ম বলল ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা কি বাসায় নেই? মুনিরা শেখ হাসলো, তারপর বলল আমিও ভালো আছি। না, সে কি আর বাসায় থাকে বলো? আচ্ছা তুমি এত দূর থেকে এসেছো, ফ্রেশ হতে যাও, পরে না হয় কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ইজান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। পদ্ম বলল কোথাও যাচ্ছেন? ইজান বলল একটু বাহিরে যাচ্ছি। পদ্ম বলল কেন? ইজান বলল সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম, চান গিয়ে আগে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতে চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার, আসল কথা তো বলবে না, জানা আছে পদ্মের। পদ্ম এসে ইজানের এখানে বসে আছে। পদ্ম বলল জাননি এখনো? ইজান পদ্মের দিকে তাকালো, তারপর বলল যাবো, তুমি আসার জন্য ওয়েট করছিলাম। পদ্ম বলল ও। ইজান উঠে পদ্মর ভিজা চুলে হাত রাখলো, তারপর বলল আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ালো। ইজান চলে গিয়েছে। পদ্ম ইজনিয়ার রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছে না। একাকি থাকা যায় নাকি? পদ্ম ইজনিয়ার রুমের সামনে দাঁড়ালো, তারপর বলল আপু আসবো? ইজনিয়া এতক্ষণ বই পড়ছিল। পদ্মের ডাকে মাথা তুলে তাকালো, তারপর বলল ওহ ভাবি তুমি? পদ্ম বলল জি আপু। ইজনিয়া বলল ভিতরে আসো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? পদ্ম ইজনিয়া সোজাসুজি বসলো। পদ্ম বলল বই পড়ছিলে আপু? ইজনিয়া হেসে উত্তর দিল নিজের মেন সাবজেক্ট গুলো পড়ে শেষ করতে পারি না, কিন্তু এই উপন্যাসের বই ছাড়া আবার থাকতেও পারি না, অভ্যাস হয়ে গিয়েছে। পদ্ম বলল আপু তুমি না মেডিকেল পড়ছো, তুমিও কি তার মতো ডাক্তার হবে? ইজনিয়া বলল ভাইয়ের বোন যদি ভাইয়ের মতো না হয় তাহলে তার মান সম্মান থাকবে না, তবে ভাইয়ার মতো এত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। পদ্ম বলল ও আচ্ছা আপু, উনি কি ভালো স্টুডেন্ট ছিলেন? ইজনিয়া বলল হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট, যারা মেডিসিন স্পেশালিস্ট তারা সব রোগের ওষুধ দিতে পারে। পদ্ম বলল আচ্ছা, যারা এমনি ডাক্তার তারা কি সব রোগের ওষুধ দিতে পারে না? ইজনিয়া বলল যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যার SCPS যেটা, সে ওই বিষয়ে ডক্টর, বুঝেছো? ইজনিয়া বলল ও তাহলে ইজান ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট, তুমিও তো তাও মেডিকেল পড়ছো, আমি তো সেটাও পারবো না, মাথায় নেই কিছু। ইজনিয়া হাসলো পদ্মের কথা শুনে, তারপর বলল তুমিও তাহলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করেছো? পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজানকে একবার ভাইয়া বললে কি যে শান্তি লাগতো তার, ইস একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা পদ্ম যখন ভাইয়া বলবে তখন ইজানের চেহারা ঠিক কেমন দেখতে হবে? নিশ্চয়ই ইজান রেগে যাবে পদ্মের কথা শুনে। ইজানকে রাগানোর একমাত্র উপায় সে পেয়ে গিয়েছে। অনেকক্ষণ ইজনিয়া আর পদ্ম কথা বলল। একসময় পদ্মের ঘুম চলে এসেছে। পদ্ম ইজনিয়ার রুমে ঘুমিয়ে গেল। পদ্মের ঘুম ভাঙলো যখন একটু একটু সন্ধ্যা হয়ে এসেছে তখন। বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলো। ইজনিয়ার নেই রুমে। ইজনিয়ার রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এই ছেলে আবার কোথায় থেকে এসেছে, কখনো এই বাসায় দেখেনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলে বাচ্চাটাকে ধরলো, তারপর বলল তুমি কে, এখানে কিভাবে এসেছো? বাচ্চাটা ভয় পেয়ে পদ্মকে দেখে বলল ছাড়ো আমাকে। পদ্ম আরো বাচ্চাটার হাত চেপে ধরে বলল আগে বলো এখানে কিভাবে এসেছো, কার সাথে এসেছো, তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চাটা পদ্মের হাতে খুব জোরে কামড় বসালো। পদ্ম মুখ খিচে আছে, ছোট হলে কি দাঁতের যে পাওয়ার, পদ্মের হাতে একদম দাগ বসে গেল। পদ্ম যেহেতু ফর্সা বেশি তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেল। তারপর বলল কামড় দিচ্ছ দাও, তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল, তারপর বলল আমার মাম্মালের মালির বাসায় এসেছি। বাচ্চাটার কথা পদ্মের বোধগম্য হলো না। কি যে বলছে এই ছেলে, এ দেখি কথাও বলতে পারে না। আমাল সামাল কি বলছে? বাবারে কি সব বলছো, তোমাকে ধরে রেখে লাভ নেই, যাও দৌড়ে যাও। পদ্ম বেশি নিয়ে এসে মুখ ধুচ্ছিল। বাচ্চাটার দেওয়া কামড় দেখছে, কি ভয়ঙ্কর ছেলে, একেবারে কামড়ে লাল করে দিয়েছে, খুবই পাজি ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়ে সে রীতিমতো অবাক হয়ে আছে। সোফায় কিছু মহিলা বসে আছে। পদ্ম এখনো বুঝলো না এরা কিভাবে এসেছে আর এখানে কেনই বা এসেছে। পদ্ম রান্না করে আসলো। মুনিরা শেখ রান্না করছে, তার পাশে দুজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মুনিরা শেখের কাছে একদম ঘেসে দাঁড়ালো। মুনিরা শেখ পদ্মের দিকে তাকালো আর পদ্মের হাত ধরে নিয়ে তার পাশে দাঁড় করালো। তারপর বলল এই যে পদ্ম ইজানের বউ, ও এতক্ষণ ঘুমেছিল তাই তোমরা দেখতে পাওনি। পদ্ম ওনারা আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হয়, একজন তোমার খালা শাশুড়ি আর একজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদের সালাম দিল, তাদের সাথে কথা বলল। মুনিরা শেখ একজনকে বলল তুমি একটু এদিকটা দেখো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মুনিরা শেখ পদ্মকে নিয়ে রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে, তারপর বলল পদ্ম এটা পরে নিও, বুঝেছো, অনেক মানুষ আসছে, আরো আসবে, তাড়াতাড়ি পরে নিচে আসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো, তারপর মনে মনে বলল কেন শাড়ি পরবে? পদ্ম বলল মা শাড়ি পরবো কেন? মুনিরা শেখ বলল আজ ইজানের জন্মদিন, পরশুদিন রাতে ইজান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে আর বলেছে ওর জন্মদিনের দিন যেন তুমি এটা পরো।
পদ্ম অবাক হয়ে গিয়েছে। আজ ইজানের জন্মদিন, অথচ ইজান একবারও তাকে বলেনি। এতটাই পর ভাবে ইজান। তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। তারপর বলল, উনার জন্মদিন? মনিরা শেখ বলল, হ্যাঁ। আচ্ছা, তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে আসো। ইজান কিছুক্ষণ পর চলে আসবে। ওর সাথে হসপিটালের অনেক লোকজনও আসবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়ে রয়েছে। পদ্ম বসে রইল। ইজান একবার বলতে পারতো তার জন্মদিন, একবারও বলেনি। আজ আসুক, একটা কথাও বলবে না। দিন দিন বেশি বাজে হচ্ছে লোকটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইজান তাকে কিছু বলল না। সব মানুষ জানে, অথচ তার বউকেই বলেনি। আবার বলে ভালোবাসি, একটু বাসে না। যদি ভালোই বাসতো তাহলে ঠিকই বলতো। পদ্ম রাগে শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইজানের রুমে আসলো। যেহেতু মনিরা শেখ বলেছেন শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়ি পরলো। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল দেওয়া, আর ঠোঁটে একটু লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেই নিজেকে বলছে, খারাপ না, ভালোই তো, ভালোই লাগছে নিজেকে। কালো শাড়িতেও মানিয়েছে তাকে। ইজান বাসায় আসলো। পদ্মের সাথে অনেকবার চোখাচোখি হয়েছিল, কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার পাশে যেতে বলে, ততবারই মুখ ফিরিয়ে নিয়েছে। যতই হোক, আজকে ইজানের সাথে একটা কথাও বলবে না। ভালো কথা বললেও সে আজ গলবে না, পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইজানের সাথেই বলছে না। এরকম কাহিনী বুঝছে না সে। ইজান কেক কাটবে এখন। তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই দেখে নিন। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য ভালোবাসা গল্পের 15 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। ইজান বলল, মান অভিমান পরে করো, চলো এখন তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্মকে জোর করে ইজান তার পাশে দাঁড় করালো। পদ্ম বেশি অভদ্রতা দেখায়নি, কারণ সবাই কি না কি ভাববে। সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল। রাত 1টা বেজে গিয়েছে সব শেষ হতে হতে। ইজান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানেই থেকে গেল। ইজান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্মের আস্তে আস্তে সময় লেগে গেল অনেক। পদ্ম রুমে এসে ধূপ করে ওয়াশরুমে ঢুকে গেল। শাড়িটা চেঞ্জ করে আসলো। ইজান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে হারে রেগে আছেন, এর রাগ ভাঙানো এত সহজ হবে না বলে মনে হয়। ইজান বলল, পদ্ম এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনলো না। পদ্ম গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল, পদ্ম ফুল, আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মের কোনো হেলদুল নেই। আগে থেকে ইজান এক কথা দুবার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্ম তো শুনছেই না। ইজান এবার ধমক দিল, তারপর বলল, পদ্ম এখানে আসো। যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো, তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব। সারা রাত বাড়ি ফিরবো না। ইজানকে আর কখনো দেখতে পারবে না তুমি। পদ্মের মনটা ধক করে উঠলো। তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইজানের সামনে দাঁড়ালো। ইজান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো, এতক্ষণ যে দেখেছি আসনি কেন? পদ্ম বলল, আসবো কেন বলুন? আজ যে আপনার জন্মদিন, আমাকে বলেছেন? আপনার মায়ের কাছে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার কেউ না, আমাকে কেন বলবেন? ইজান শব্দ করে হাসলো। পদ্ম ইজানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলছে। নিশ্চয় এখন এই লোকের হাসি দেখলে তার রাগটা নিমিশেই উধাও হয়ে যাবে। ইজান বলল, এই জন্যই আমার পদ্মফুল রেগে আছে? ইজানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়লো। পদ্মের হাত এক জায়গায় লাল হয়ে আছে। কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। মুহূর্তে ইজানের মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল, তারপর বলল, তোমার হাতে কে কামড় দিয়েছে? আমি তো দেইনি। আমার থেকে আগে কে কামড় দিল তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার? পদ্ম ইজানের এই রূপ দেখে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে আগে কখনো পরিচয় হয়নি। আর ইজানও দেখেনি তার এরকম রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে, মিছেমিছি সে কেন বকা শুনবে? পদ্ম বলল, একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি, আমি তাকে ধরেছিলাম তাই দিয়েছে। ইজান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। ইজান বলল, বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? ইজান বলল, বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এসব? পদ্ম বলল, জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইজনিয়াপুর রুমে। একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এ বাসায় তো বাচ্চা নেই, আর আসবেও বা কোথা থেকে? আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন আর বাসায় মেহমান আসবে। হয়তো বাচ্চাটিও সেরকম কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞেস করার জন্য তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে। ইজান ভ্রু কুচকে তাকালো পদ্মের দিকে। মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। ইজান বলল, পরিচয় জানতে পেরেছো? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়লো, তারপর বলল, না। ইজান বলল, তাহলে কি শুধুই কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখ বড় বড় করে ইজানের দিকে তাকালো। ইজান সজ্ঞানে বলছে তো কথাটা। কিসব বলছে? বাচ্চাটার সাথেও কি বাচ্চা হয়ে যাবে নাকি ও? পদ্ম বলল, বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমি তাকে কামড় দিব? এতটাও নির্বোধ আমি না। ইজান শব্দ করে হাসলো। পদ্মের চিবুক ধরে দুবার দুদিকে ঘোরালো, তারপর বলল, সত্যি তুমি নির্বোধ না? পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইজানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল। এখন দেখছি উপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা? সে তো দেখেনি। পদ্ম ইজানের কোটে হাত দিল। পরক্ষণে ইজানের দিকে
তাকিয়ে প্রশ্ন করলো, এটা কখন পড়েছেন? আমি তো দেখিনি। ইজান পদ্মের হাতের উপর হাত রাখলো, তারপর বলল, তুমি তো রুমে আসোনি, আমি বাহির থেকে এসে এটা পড়েছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল, ও। ইজান তার ঠোঁটটা ভিজালো, তারপর বলল, পদ্ম তুমি কি আমাকে গিফট দিবে না? পদ্মের মনটা ছোট হয়ে গেল। ইজান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? পদ্ম বলল, আপনি তো আমাকে জানাননি যে আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? ইজান বলল, আচ্ছা তাহলে আমি গিফট দেই, বসো তুমি ওখানে। পদ্ম বেডে বসলো। ইজান আবার কিসের গিফট দিবে? ইজান কাবার থেকে কিছু প্যাকেট বের করলো। ইজান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইজানের জন্মদিন, অথচ পদ্ম গিফট পাচ্ছে, বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? পদ্ম বলল, এগুলো কি? পদ্ম ইজানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। তারপর ইজান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুলে দেখো। পদ্ম বলল, খুলবো? ইজান বলল, জি ম্যাডাম খুলুন, আপনার জিনিস আপনি খুলবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম আর তার নামটা লেখা। আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখান দিয়ে আবার পি লেখা। এই দুটো জিনিস পেয়ে পদ্ম খুব বড়সড় করে অবাক হয়েছিল। আরো একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিকও পেল। এত সুন্দর উপহারের মাঝে এক অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপলক নয়নে তাকিয়ে দেখছে ইজান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও পারতো। আর এইদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এগুলো দেখছে, কোনো কিছুই মাথায় ঢুকছে না। পদ্ম বলল, এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আমার জন্য এনেছেন কেন? ইজান তার কপালের সামনে এসে পড়া চুলগুলো হাত দ্বারা পিছনে নিল, তারপর বলল, মনে আছে বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটা গিফটও দেইনি। তোমার জন্মদিনে বলেছিলাম সব গিফট একসাথে দিব, তাই আজকে দিলাম। পদ্ম বলল, তাই বলে এত কিছু? ইজান বলল, জি ম্যাডাম, কেন আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই, আসলে কি আপনি খুশি হননি? এটা কি আমি ধরে নিব? পদ্ম বলল, না না ধন্যবাদ আপনাকে, ভীষণ খুশি হয়েছি আমি। ইজান বলল, একটা কথা বলবো পদ্ম? পদ্ম মাথা নাড়ালো। ইজান বলল, তুমি যে শাড়িটা পরেছো আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি, এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইজান এতগুলো গিফট দিয়েছে, না করা কি ঠিক হবে? পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজান ইচ্ছে করে একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখলো ইজানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল, না আমি শাড়ি পরবো। ইজানের চোখটা খুশিতে চিকচিক করছে। তারপর বলল, আচ্ছা তাহলে তুমি পরো, আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। বলে ইজান বেলকনিতে চলে গেল। ইজান চলে যাওয়ার পরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সবকিছু ঠিক আছে, কিন্তু সেই কুচিটা নিয়ে ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেললো। তারপর মনে মনে বলল, এটা যে কবে সে সুন্দর করে করতে পারবে। পদ্ম গলার স্বর উঁচু করে ইজানকে ডাক দিল, তারপর বলল, ভিতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বারবারই সুন্দর যে কোনো অবস্থাতেই। ইজান পদ্মের সামনে ঝুঁকে বসে কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজান কুচি ঠিক করে দেয়। এজন্যই মাঝে মাঝে আর কুচি সুন্দর করে শিখতে মন চায় না তার। ইজান উঠে দাঁড়ালো, তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে খুব পদ্ম ফুল। পদ্ম একটু খুশি হয়ে হাসলো, তারপর বলল, ধন্যবাদ। ইজান বলল, শুধুই ধন্যবাদ, এক্সট্রা কিছু দিবে না? পদ্ম ভরকে গেল, কি দিবে আর, তার কাছে কি বা আছে? পদ্ম বলল, কি দিব আপনাকে, আমার কাছে তো কিছু নেই। ইজান ভ্রুকুচকে তাকালো, তারপর বলল, সত্যি কি কিছু নেই? পদ্ম বলল, না নেই। ইজান পদ্মের চুলের খোপাটা তার এক হাত দিয়ে খুলে দিল, তারপর বলল, এবার বেশি সুন্দর লাগছে। পদ্ম আর চোখে তাকালো ইজানের দিকে, উনি কি করতে চাচ্ছেন সেটা বোঝা তাই। ইজান বলল, এভাবে তাকিয়ে থেকো না পদ্ম ফুল, প্রেমে পড়ে যাব। পদ্ম এবার সরাসরি তাকালো ইজানের দিকে। ইজান তার সবগুলো দাঁত দেখিয়ে হাসছে। পদ্ম বলল, আমার বয়ে গিয়েছে প্রেমে পড়তে। ইজান পদ্মের হাত ধরে একদম তার সামনে এসে দাঁড় করালো। পদ্ম হাত ছাড়ানোর জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু পারছে না। ইজান এমন ভাবে হাতটা ধরেছে যে কিছুতেই সে খুলতে পারছে না। ইজান বলল, যদি আমি না ছাড়ি তাহলে তোমার এই লিলিপুট মার্কা শক্তি দিয়ে শত চেষ্টা করলেও ছাড়াতে পারবে না ম্যাডাম। পদ্ম বলল, ছাড়ুন আমাকে। ইজান বলল, ব্যথা পাচ্ছ না তো, তাহলে কেন বলছো ছাড়ুন ছাড়ুন? আজ রাতে তুমি আমার থেকে ছাড়া পাচ্ছ না। পদ্ম বুঝলো না ইজানের কথা। পদ্ম বলল, মানে বুঝিনি আমি। ইজান বলল, এত বুঝতে হবে না। পদ্ম বলল, আচ্ছা তাহলে ছেড়ে দিন। ইজান যেন পদ্মের কথাটা শুনলো না, পদ্মকে টেনে তার সাথে মিশিয়ে নিল। ইজান ঝুঁকে পদ্মের গালের সাথে তার গাল স্পর্শ করালো, তারপর বলল, ছাড়বো না। পদ্মের শরীর যেন ঠান্ডায় হিম হয়ে গেল। ইজান বলল, একই পদ্ম, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে গেল কেন? ভয় পাচ্ছ আমাকে নাকি আমার স্পর্শকে? পদ্ম ভাবছে কি বলবে এখন, কিছুই বলার নেই। তার কাছে আপাতত কোনো কথাই নেই, নীরব দর্শক আপাতত। তারপর বলল, পদ্ম একটা জিনিস চাই তোমার কাছে। পদ্ম মাথা তুলে তাকালো ইজানের দিকে, বলল, কি? ইজান বলল, আগে বলো তুমি আমাকে যেটা
চাচ্ছি সেটা দিবে। আমি প্রথম দিন তোমাকে জড়িয়ে ধরার জন্য পারমিশন নিয়েছিলাম, আজও পারমিশন নিচ্ছি, কারণ আমি তোমার কথাকে গুরুত্ব দেই বেশি। তুমি যদি পারমিশন দাও তাহলে। এটুকু বলেই ইজান থেমে গেল। ইজানের বলা কথাগুলো ঘোলাটে লাগছে অনেকটা, যা পদ্ম বুঝতে পারছে না। পদ্ম বলল, কিসের অনুমতি চাচ্ছেন আপনি? ইজান বলল, আগে বলো আমি পারমিশন দিচ্ছি, তাহলে বলবো। যদি শোনার পর অন্য কিছু বলো তখন, তাই শোনার আগে মতামত চাচ্ছি আর কি। পদ্ম বলল, আচ্ছা অনুমতি দিলাম, এবার তো বলুন। ইজান খানিকটা চুপ রইল। ইজান বলল, আমাদের বৈবাহিক সম্পর্কে পূর্ণতা চাই পদ্ম। তুমি পারমিশন দিয়েছো, তাই অফারটা লুফে নিচ্ছি। এবার তুমি বলো, তুমি কি প্রস্তুত? পদ্ম আটকে উঠলো ইজানের কথাই। এমনটা হবে সে ভাবেনি। গ্রামে থাকাকালীন পাশের ঘরের ভাবিরা সব বলেছে পদ্মকে, তাই পূর্ণতা কথাটা বুঝতে এত বেশি সময় লাগলো না পদ্মের। পদ্ম বলল, আপনি তো আগে বলেননি এটা। ইজান তার হাত থেকে ঘড়িটা খুলে রাখলো, তারপর বলল, বললে কি আপনি রাজি হয়ে যেতেন কখনো? পদ্ম চুপ হয়ে বসে রইল। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এমন ভাবে ধোঁকা খাবে কখনো ভাবেনি। আর পূর্ণতা শব্দ মনে পড়তেই কেমন অদ্ভুত অনুভূতির জানান দেয়। পদ্ম বলল, কথা বলবো না আপনার সাথে। ইজান পদ্মের হাত ধরে টেনে একেবারে তার সাথে মিশিয়ে নিল। ইজান বলল, আজ আর এগুলো শুনবো না পদ্মফুল। আমি জানি তোমার সম্মতি রয়েছে, কিন্তু তুমি মুখ ফুটে কিছু বলতে পারছো না। আচ্ছা বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বউয়ের এত কষ্ট সহ্য করতে পারবো না, চলো। ইজান পদ্মকে ছেড়ে শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। অতঃপর তার সহধর্মিণীকে সুন্দর করে কুলে তুলে নিল। পদ্ম হতভম্ব হয়ে তাকিয়ে আছে ইজানের দিকে। আজ আর বাধা দিবে না, ইজানের যা মন চাই তাই করুক। পদ্ম শুধু অপলক ভাবে তাকিয়ে দেখছে। ইজান পদ্মকে বেডে শুইয়ে দিল। ইজান গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়েটি কি সে, যাকে সে বিয়ে করেছিল বেশ কয়েক মাস আগে, যাকে প্রথম নিজের বউ হিসেবে মানতে নারাজ ছিল? এখন এই মেয়ের ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে নিবে। সে অনুভূতিটা ঠিক কিরকম হবে? ইজান পদ্মের এমন চেয়ে থাকা দেখে পদ্ম মাথা নিচু করে একটু নড়েচড়ে বসলো। মানুষটাকে কেমন জানি লাগছে। না, ইজান সে আগের মতোই পদ্মর দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাহার পদ্মফুলকে, একদম তার স্বপ্নের রাজকুমারীর মতো। সে কি আগে কখনো ভেবেছিল যে এমন একজনের ভালোবাসায় সে ঘায়েল হবে? চোখ ধাঁধানো সুন্দরী পদ্মফুল। পদ্ম যেন পদ্মফুলের মতোই সুন্দর আর স্নিগ্ধ। ইজান পদ্মের ঘাড়ে মুখ ডুবালো। পদ্ম চোখ বন্ধ করে আছে। হাতটা এমনিতেই ইজানের মাথায় চলে গেল। ইজানের চুলগুলো টেনে ধরেছে। পদ্ম খুব ভালো করে ইজানের দাড়িগুলো অনুভব করতে পারছে। বেহায়া দাড়ি একদম। পদ্ম কিছুক্ষণ পর মৃদু কামড়ের আভাস পেল, যেটা আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। পদ্মের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। ইজানের মনে তো এক অদ্ভুত শান্তি লাগছে, আর পদ্মের সব ঘোলাটে লাগছে। বারবার পদ্মের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। ইজান মাথা তুলে পদ্মকে দেখে নিল। পদ্মের চোখটা মুছে দিল। তারপর পদ্মের উষ্ঠে ইজান তার উষ্ঠ মিলিয়ে দিল। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়ে এসেছে। অসম্ভব সুন্দর এক অনুভূতি। ইজান এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিল। আজ সেই সুন্দর এবং শ্রেষ্ঠ দিন। অতঃপর পূর্ণতা। সকাল 9টা। ইজান চোখ খুলে পদ্মকে দেখছে। ইজানের বক্ষে পাখির ছানার মতো লেপ্টে আছে, গুটিসুটি মেরে ছুঁয়ে আছে। তার মা যে প্রথম বলেছিল মেয়েটা মায়াবী, ঠিকই বলেছিল। পদ্মের চেহারায় অদ্ভুত এক মায়া আছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ইজানের দেওয়া ভালোবাসাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইজানের মনে প্রশান্তি নামক এক হাওয়া বয়ে গেল। পদ্মকে এখন একদম মিসেস ইজান শেখ লাগছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। তো পরবর্তী পার্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।